সবাইকে আশিক ম্যাথ কেয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি জেনারেল ম্যাথের অনুশীলনী 6.3-এর বেসিক নিয়ে আলোচনা করব। ত্রিভুজ, তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলা হয়। এ বি, বিসি এবং এসি কি তিনটি রেখাংশ। এই তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে কি বলা হয়? ত্রিভুজ বলা হয়। ত্রিভুজের বাহু, ত্রিভুজের রেখাংশগুলোকে ত্রিভুজের বাহু বলা হয়। এই যে এবি একটা রেখাংশ, এটাকে একটা বাহু বলা হয়। বিসি রেখাংশকে একটা বাহু বলা হয়। এসি রেখাংশকেও একটা বাহু বলা হয়। তাহলে ত্রিভুজের বাহু কয়টি? তিনটি। এই যে ত্রিভুজের বাহু তিনটি, যথাক্রমে এবি, বিসি আর এসি। এবার আমরা জানবো শীর্ষবিন্দু কি। ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর সাধারণ বিন্দুকে শীর্ষবিন্দু বলা হয়। যে কোনো দুটি বাহুর সাধারণ বিন্দুকে শীর্ষবিন্দু বলা হয়। এবিসি ত্রিভুজের যদি আমরা এ বি বাহু ধরি আর এসি বাহু, এই দুইটা বাহু এ বিন্দুতে মিলিত হয়েছে। এ বি বাহু আর এসি বাহু এ বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে আর সাধারণ বিন্দু কি? এ। তাহলে বলছে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর সাধারণ বিন্দুকে শীর্ষবিন্দু বলা হয়। তাহলে এই দুইটা বাহুর সাধারণ বিন্দু এ, তাহলে এ একটা শীর্ষবিন্দু। আবার আমরা যদি এই দিক থেকে ধরি, এই এ বি বাহু আর এই বিসি বাহু, এ বি বাহু আর বিসি বাহু কোথায় মিলিত হয়েছে? বি বিন্দুতে, তাহলে এটা একটা সাধারণ বিন্দু। আবার এসি বাহু আর বিসি বাহু কোথায় মিলিত হয়েছে? সি বিন্দুতে, তাহলে এটাও একটা সাধারণ বাহু। তাহলে বলা আছে যে ত্রিভুজের যে কোনো দুইটা বাহু যে বিন্দুতে মিলিত হয়, দুইটি বাহু অর্থাৎ ত্রিভুজের দুইটা বাহু যে বিন্দুতে মিলিত হচ্ছে এটা সাধারণ বিন্দু, আর এই সাধারণ বিন্দুকে কি বলা হয়? শীর্ষবিন্দু। তাহলে এ বি বাহু আর এসি বাহুর সাধারণ বিন্দু হলো এ বিন্দু, তাহলে এই সাধারণ বিন্দুকে কি বলা হয়? শীর্ষবিন্দু। একইভাবে এ বি বাহু আর বিসি বাহু বি বিন্দুতে মিলিত হয়েছে, এটা হলো সাধারণ বিন্দু, আর এই সাধারণ বিন্দুকে কি বলা হয়? শীর্ষবিন্দু। একইভাবে এসি বাহু আর বিসি বাহু সি বিন্দুতে মিলিত হয়েছে, এই সি বিন্দুকে বলা হয় সাধারণ বিন্দু, আর সাধারণ বিন্দুর অপর নাম কি? শীর্ষবিন্দু। অর্থাৎ একটি ত্রিভুজের যেমন বাহু তিনটি, শীর্ষবিন্দু কয়টি হবে? তিনটি হবে। কোণ, ত্রিভুজের যে কোনো দুইটি বাহু শীর্ষবিন্দুতে কোণ উৎপন্ন করে। এবিসি ত্রিভুজের এ বি বাহু আর এসি বাহুর শীর্ষবিন্দু কোনটা? এখানে কি উৎপন্ন করছে? একটা কোণ উৎপন্ন করছে। একইভাবে এই বাহু আর এই বাহুর শীর্ষবিন্দু এটা, এখানেও কোণ উৎপন্ন করেছে। এই বাহু আর এই বাহুর শীর্ষবিন্দু এটা, তাহলে এখানেও কোণ উৎপন্ন করছে। তাহলে দেখো, একটা ত্রিভুজের তিনটা কোণ কি কি? এ কোণ, বি কোণ, সি কোণ। এ কোণের আমরা সংক্ষিপ্ত নাম বলছি যে এ কোণ। এ কোণ যদি আমরা ফুল নাম বলি তাহলে হবে বি এ সি কোণ। এরকম যে বি এ সি কোণ, এই এ কোণ মানে কি? বি এ সি কোণ। আমি যে কোণের কথা বলবো সেই কোণটা সবসময় কোথায় থাকবে? মাঝ পথে থাকবে বা মাঝখানে থাকবে। এই আমরা যদি বলি বি কোণ, তাহলে আমরা এইভাবে লিখবো যে এ বি সি কোণ। এই যে বি কোণ, কোণটা সবসময় মাঝ পথে থাকবে। আমরা যদি সি কোণের কথা বলি, এ সি বি কোণ, সি কোণটা মাঝ পথে থাকবে। আমাদের এটাও জানতে হবে যে ত্রিভুজের এই তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। 180 ডিগ্রি সমান কয় সমকোণ? 2 সমকোণ। কারণ এক সমকোণ যদি 90 ডিগ্রি হয়, 180 ডিগ্রি কয় সমকোণ হবে? 2 সমকোণ। আবার 180 ডিগ্রিকে কি বলা হয়? এক সরল কোণও বলা হয়। এগুলো তোমরা জেনে রাখবা। এক সমকোণ 90 ডিগ্রি, 180 ডিগ্রি এক সরল কোণ, অথবা 180 ডিগ্রি সমান কি? 2 সমকোণ। এরপরে আমরা শিখবো ত্রিভুজের পরিসীমা কি। এই যে ত্রিভুজের যে তিনটা বাহু আছে, এই তিনটা বাহুর যোগফলকে বা এই দৈর্ঘ্যের সমষ্টিকে কি বলা হয়? পরিসীমা বলা হয়। তাহলে এই ত্রিভুজের পরিসীমা হবে এ বি যোগ বিসি যোগ এসি, অর্থাৎ তিন বাহুর যোগফলকে কি বলা হয়? পরিসীমা বলা হয়। এরপরে ত্রিভুজ ক্ষেত্র, ত্রিভুজের বাহুগুলো দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ ক্ষেত্র বলে। যে এ বি বিসি এসি দ্বারা যে সীমাবদ্ধ ক্ষেত্র আছে, এটা হলো কি ক্ষেত্র? ত্রিভুজ ক্ষেত্র। এবার আমরা শিখবো ত্রিভুজের মধ্যমা, ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু হতে উহার বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাংশকে মধ্যমা বলে। ত্রিভুজের ত্রিভুজের যে কোনো বিন্দু থেকে, আচ্ছা আমরা মধ্যমা সংখ্যাটা আমরা একটু দেখি। ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু হতে, এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু আমরা কি ধরলাম? এই শীর্ষবিন্দুর বিপরীত বাহু হলো
বিসি। আবার আমি যদি বি কে শীর্ষবিন্দু ধরি আর বিপরীত বাহু কি হবে? এসি। সি কে শীর্ষবিন্দু ধরলে আর বিপরীত বাহু হবে এবি। বলা আছে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর উপর ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দুতে উহার বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত। তাহলে ত্রিভুজের শীর্ষবিন্দু আমরা এ ধরলাম, এর বিপরীত বাহু ধরলাম বিসি, এর মধ্যবিন্দু কি হবে? আমি ধরো মধ্যবিন্দুটি ধরে নিলাম। তাহলে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত যে অঙ্কিত রেখা, এটা কি হয়ে যাবে? মধ্যমা হয়ে যাবে। আমি যদি বি কে শীর্ষবিন্দু ধরি তাহলে এই শীর্ষের বিপরীত বাহু হবে এসি, এর আগে মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। তাহলে আমি এখানে ই দিলাম, তাহলে বি আরেকটা মধ্যমা হলো। এবার যদি আমি সি শীর্ষবিন্দু নেই, আর বিপরীত বাহু হবে এবি, আর মধ্যবিন্দু আমি এফ ধরলাম, এটা যোগ করে দিলাম, তাহলে সি এফ হবে মধ্যমা। এই ত্রিভুজের তিনটা মধ্যমা কি কি? এ ডি, বি আর কি হবে? সি এফ। মধ্যমার সংখ্যাটা কি? ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে এর বিপরীত বাহু, বিপরীত বাহু হলো বিসি, এই বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত যে অঙ্কিত রেখা অংশ তাকে কি বলে? মধ্যমা বলে। আচ্ছা, এবার আমরা শিখবো উচ্চতা। যে কোনো শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর লম্ব দূরত্বকে ত্রিভুজের উচ্চতা বলে। দেখো, যদি আমরা এই ত্রিভুজ নেই, একটা অন্য ত্রিভুজ আঁকালাম, এবিসি একটা ত্রিভুজ। এই ত্রিভুজের শীর্ষবিন্দু এ, এখান থেকে বিপরীত বাহুর উপর যে লম্ব দূরত্ব সোজা নিচে নামায় দাও, এটা কি হবে? উচ্চতা, হাইট হবে। এটা কিন্তু মধ্যমা হবে না। কেন মধ্যমা হবে না? মধ্যমা হওয়ার শর্ত হলো এই যে শীর্ষের বিপরীত বাহু হলো বিসি, বিসির মধ্যবিন্দুতে যেতে হবে। আর লম্ব শীর্ষ থেকে সোজা নিচের দিকে একটা 90 ডিগ্রি আঁকাবা। আবার এখানে যদি আমি লম্ব আঁকাই সোজা নিচে নামিয়ে দিলাম, এখানে বি একটা লম্ব বা উচ্চতা, এখানে আমি সোজা নামিয়ে দিলাম, এখানে সি এফ একটা উচ্চতা। মধ্যমা হওয়ার শর্ত হবে, ধরো আমি ত্রিভুজ এভাবে অঙ্কন করলাম, এ বি সি। আমাদের মধ্যমা হবে, এ কে যদি আমি শীর্ষবিন্দু ধরি, বিসির মধ্যবিন্দু আমরা আগে নির্ণয় করব, ডি। এই যে আমরা এটা যোগ করে দেবো, এ ডি কি হবে? মধ্যমা। মধ্যমা হওয়ার শর্ত হলো শীর্ষের বিপরীত বাহুর মধ্যবিন্দু দিয়ে একটা রেখা অংশ আঁকতে হবে। আর আমরা যদি এই ত্রিভুজের উচ্চতা আঁকতে চাই, সোজা নিচের দিকে নামিয়ে দেবো। এই যে এটা হবে হাইট আর বা উচ্চতা, এটা হবে মধ্যমা। এবার দেখো, বাহু ভেদে ত্রিভুজ তিন প্রকার। বাহু ভেদে ত্রিভুজ কয় প্রকার? তিন প্রকার। সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, আর একটা কি? বিষমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর কি সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। এবিসি একটি সমবাহু ত্রিভুজ, কারণ এ বি, বিসি আর এসি কি সমান। এটাকে যদি আমি এ ধরি, এটাও এ, এটাও বি। এটাকে যদি আমি এ ধরি, এটাও এ, এটাও এ, এটাও এ হবে। অর্থাৎ এ বি, বিসি, এসি সমান এ একক হবে। অথবা আমি যদি এটাকে 4 সেন্টিমিটার ধরি, এটাও 4 সেন্টিমিটার, এটাও 4 সেন্টিমিটার। অর্থাৎ প্রতিটি বাহুর দৈর্ঘ্য সেম হলে তাকে সমবাহু ত্রিভুজ বলে। আরেকটা বিষয় তোমাদের জানতে হবে, সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ 60 ডিগ্রি, অর্থাৎ 60 ডিগ্রি। এই যে এখানকার যে তিনটা কোণ আছে, আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই যে কোণগুলো আছে, এ কোণ, বি কোণ, সি কোণ, প্রত্যেকেই কত ডিগ্রি? 60 ডিগ্রি। এরপরে দেখো সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের যে কোনো দুইটা বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। এবিসি ত্রিভুজের এই এবি আর এসি বাহু সমান, ধরো এটা 4 সেন্টিমিটার, এটাও 4 সেন্টিমিটার ধরলাম, অথবা এটা 2, এটা 2 ধরলাম, তাহলে দুটো বাহু কি হয়ে গেল? সমান হয়ে গেল। আমরা এখানে ধরছি এবি সমান এসি, ত্রিভুজ এবিসি এ এবি সমান এসি, এই দুটো বাহু কি সমান, এই জন্য এটা একটা কি ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দ্বয় সমান। এটা ভালো করে খেয়াল করো, এমসিকিউ এর জন্য জানতে হবে, সংক্ষিপ্ত প্রশ্নেও জন্য জানতে হবে। সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দ্বয় সমান। এইটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এটাই হলো ভূমি। এই ভূমি সংলগ্ন দুটো কোণ হলো বি কোণ আর কি হবে? সি কোণ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের এই বি কোণ আর সি কোণ কি হবে? এই দুটো কোণ সেম হবে। অর্থাৎ এই কোণ যত ডিগ্রি হবে, এই কোণও তত ডিগ্রি হবে।
কোন ত্রিভুজের ক্ষেত্রে? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে। আচ্ছা, আরেকটা বিষয় আমাদের জানতে হবে, এই এ কোণের বিপরীত বাহু কোনটা? বিসি বাহু। এই বি কোণের বিপরীত বাহু কি? এসি বাহু। এই সি কোণের বিপরীত বাহু এবি বাহু, মানে কোণ থেকে সোজা বিপরীত দিকে আসবা, তাহলে বিপরীত বাহু হয়। এই কোণ থেকে সোজা নিচের দিকে, তাহলে এই কোণের বিপরীত বাহু বিসি, আর বি কোণের বিপরীত বাহু এসি, সি কোণের বিপরীত বাহু কি হবে? এবি হবে। সমান সমান বাহুর বিপরীত কোণ দ্বয় সমান। সমান সমান বাহুর বিপরীত কোণ দ্বয় সমান। তাহলে এখানে সমান সমান বাহু কি হবে? এবি আর এসি। এবি বাহুর বিপরীত কোণ কোনটা? এবি বাহুর বিপরীতে আছে, এখানে লিখে দেওয়া আছে। আচ্ছা, আবার লিখি। এবি বাহুর বিপরীত কোণ, এই এবি বাহুর বিপরীত কোণ সি কোণ। আবার এই এসি বাহুর বিপরীত কোণ, এসি বাহুর বিপরীত কোণ, এই এসি বাহুর বিপরীত কোণ বি কোণ। তাহলে আমাদের বলা আছে, দেখো, সমান সমান বাহুর বিপরীত কোণ দ্বয় সমান। তাহলে এখানে সমান সমান বাহু কি? এবি আর এসি। তাহলে সমান সমান বাহুর বিপরীত কোণ দ্বয় সমান। তাহলে এবি বাহুর বিপরীত কোণ সি কোণ, এসি বাহুর বিপরীত কোণ বি কোণ, এই দুটো বাহু কি? সমান। তাহলে এবি বাহুর বিপরীত কোণ সি কোণ, এসি বাহুর বিপরীত কোণ বি কোণ। বলা আছে সমান সমান বাহুর বিপরীত কোণও অটোমেটিকলি কি হবে? সমান হবে। তাহলে আমরা লিখতে পারি সি কোণ সমান কি কোণ? বি কোণ। অথবা আমি কি লিখতে পারি? বি কোণ সমান সি কোণ। সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সমগ্র কোণ দ্বয় সমান, এটাও যা। এর বিকল্প প্রশ্ন হলো সমান সমান বাহুর বিপরীত কোণ দ্বয় সমান। দেখো, ত্রিভুজ এবিসি এ এবি সমান এসি হলে বি কোণ সমান কি লেখা যায়? সি কোণ। প্রশ্নটা অন্যভাবে থাকতে পারে, সমান সমান কোণের বিপরীত বাহু কি হবে? সমান হবে। তাহলে এটা হলো সমান সমান কোণ, এই কোণের বিপরীত বাহু এটা, এই কোণের বিপরীত বাহু হবে এটা। তাহলে অটোমেটিকলি এই দুই বাহু কি? সমান হবে। একই প্রশ্ন উল্টো করে করা হয়েছে। ত্রিভুজ এবিসি এ বি কোণ সমান সি কোণ হলে এই বাহুর এই বাহু কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। কেন হবে? এই কোণের বিপরীত বাহু এটা, এই কোণের বিপরীত বাহু এটা। তাহলে এসি সমান এবি হবে, এসি সমান এবি হয়ে যায়, এবি সমান এসি হতে হয়। আমরা এবি আগে লিখছি, এসি পরে লিখছি। এবার আমরা শিখবো বি সমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর অসমান, মানে কোনো বাহু সমান নয়, তাকে বি সমবাহু ত্রিভুজ বলে। ত্রিভুজ এবিসি এর তিনটে বাহু তিন রকম। ধর এটা এ ধরলাম, এটা বি ধরলাম, এটা সি ধরলাম। কোনো বাহুই ম্যাচ করবে না, এই জন্য লেখা আছে এ বি নট ইকুয়াল বিসি নট ইকুয়াল এসি। তিনটে বাহু কখনো সমান হবে না, আর তাকে কি ত্রিভুজ বলা হবে? বি সমবাহু ত্রিভুজ বলা হবে। এবার দেখো, কোণ ভেদে ত্রিভুজ তিন প্রকার। একটা হলো সমকোণী ত্রিভুজ, আর একটা হলো সূক্ষ্মকোণী ত্রিভুজ, আর একটা স্থূলকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। এক সমকোণ 90 ডিগ্রি। দেখো এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, এই জন্য এটা একটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। ত্রিভুজ এবিসি এ বি কোণ এক সমকোণ, আর এই জন্য এটা একটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। এই বিসি কে বলা হয় ভূমি, এবি কে বলা হয় লম্ব, এসি কে বলা হয় কি? অতিভুজ। সমকোণী ত্রিভুজের এই একটা কোণ সমকোণ বা 90 ডিগ্রি। বাকি যে দুটো কোণ, এরা কি কোণ জানো? সূক্ষ্ম কোণ। বাকি দুটো কোণ কি? সূক্ষ্ম কোণ। এই কোণ আর সি কোণ কি কোণ? সূক্ষ্ম কোণ। এই বি কোণ একাই 90 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এ কোণ আর সি কোণের যোগফল কত ডিগ্রি হবে? 90। এই দুইজন মিলে হবে 90 ডিগ্রি, আর এই একাই কত ডিগ্রি? 90 ডিগ্রি। তিন কোণের যোগফল 180 ডিগ্রি। যেহেতু এই দুইজনের যোগফল 90 ডিগ্রি, এই জন্য এ আর সি কোণকে সূক্ষ্মকোণ বলা হয়, কারণ এরা দুইজনই পৃথক ভাবে 90 চাইতে কি? ছোট। এই জন্য এই দুটো কোণ কি? সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রি চাইতে ছোট কোণ। এবার দেখো, সূক্ষ্মকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। সূক্ষ্মকোণ 90 ডিগ্রির চেয়ে ছোট কোণ। এবিসি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ, কারণ এটাও 90 চেয়ে ছোট, এটাও 90 চেয়ে ছোট, এবং এটাও 90 চেয়ে ছোট। এই তিন কোণের যোগফল কত হবে? 180 ডিগ্রি হবে। এরপর দেখো স্থূলকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। এখন স্থূল কোণটা কি? 90 ডিগ্রির চাইতে বেশি কিন্তু 180 চাইতে কি? কম। এরকম যদি কোণ হয় তাকে স্থূলকোণ বলা হয়।
যে স্থূলকোণ সমান কি বলা হয়েছে, 90 ডিগ্রি থেকে বড় হবে কিন্তু 180 ডিগ্রি থেকে কি হবে, ছোট হবে। এবিসি ত্রিভুজে এটা একটা স্থূলকোণ। কেন? আমি যদি এটাকে বর্ধিত করি, দেখো এটা হচ্ছে কার লম্ব হলো, এটা এটা কি হলো। আচ্ছা দেখো, আমি যদি, সরি এই জায়গায় মিস্টেক হয়ে গেছে। এবিসি ত্রিভুজের এই কোণটা কি কোণ, স্থূলকোণ। স্থূলকোণ হলো 90-এর চেয়ে বেশি, কারণ এই যে লম্ব হবে এখানে। আমি যদি বিডি লম্ব আঁকাই, এটা হবে 90 ডিগ্রি। তাহলে এইটুকু কোণ 90-এর চাইতে এইদিকে কি বাড়ছে, 90-এর চেয়ে বৃদ্ধি পেলে তাকে স্থূলকোণ বলা হয়, এই জন্য এটা স্থূলকোণ। বাকি দুটো কোণ অবশ্যই কি হবে, সূক্ষ্মকোণ হবে। এই চিত্রে যদি আসি, দেখো আমাদের 90 ডিগ্রি হবে এই সোজা, তাহলে 90-এর চাইতে একটু বেশি হয়েছে। এই কোণটা কি কোণ, স্থূলকোণ। এই কোণটা কি কোণ, স্থূলকোণ। এই জন্য এটা একটা স্থূলকোণী ত্রিভুজ, এটাও স্থূলকোণী ত্রিভুজ, এটাও স্থূলকোণী ত্রিভুজ। এই বিকোণ যদি স্থূলকোণ হয়, মানে 90-এর চেয়ে যদি বেশি হয়, এই দুটো 90, এই দুটোর যোগফল কত হবে, এই দুটোর যোগফল অবশ্যই 90-এর চেয়ে কি হবে, কম হবে। এই জন্য এই দুটো ত্রিভুজ আলাদাভাবে বা পৃথকভাবে কি, সূক্ষ্মকোণ। এই দুটো কোণ আলাদাভাবে কি হবে, তাহলে সূক্ষ্মকোণ হবে। এবার শিখবো বহিস্থ কোণ। বহিস্থ কোণ, কোন ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় তা ত্রিভুজটির একটি বহিস্থ কোণ। মনে করো এ বিসি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের আমরা বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করছি, তাহলে এই যে বাহিরে যে কোণ উৎপন্ন হলো, এই কোণের নাম বহিস্থ কোণ। বহিস্থ, অর্থাৎ কোন ত্রিভুজের যে কোনো এক বাহুকে বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হবে, এই যে বিসি বাহুকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করার ফলে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে বাইরের ত্রিভুজে, এই কোণের নামই হলো বহিস্থ কোণ। এই কোণের সন্নিহিত কোণটি ছাড়া, এই কোণের সন্নিহিত কোণে যেটা, এটার নাম হলো সন্নিহিত কোণ। এই কোণের নাম কি, সন্নিহিত কোণ। এই কোণের সন্নিহিত কোণটি ছাড়া ত্রিভুজের অপর দুটি কোণকে এই বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণ বলে। এই ত্রিভুজ, এই এবিসি ত্রিভুজের বহিস্থ কোণ হলো এসিডি কোণ। এই বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণ দ্বয় হবে এ কোণ হবে, আর কি হবে, এই এ কোণ হবে। এইটুকু হবে আর এইটুকু হবে। অর্থাৎ ত্রিভুজের এই যে বহিস্থ কোণের পরিমাপ যত ডিগ্রি, এসিডি কোণ, এই কোণের পরিমাপ যত ডিগ্রি হবে, অটোমেটিক্যালি এ কোণ আর বি কোণের যোগফল তত ডিগ্রি হবে। বলা হয়েছে যে এই এবিসি ত্রিভুজের বহিস্থ কোণ অর্থাৎ এসিডি কোণ, এই এসিডি কোণের বিপরীত অন্তস্থ কোণ দ্বয় হবে এ কোণ আর কি, বি কোণ। তাহলে এবিসি ত্রিভুজের বহিস্থ কোণ হলো এসিডি কোণ, এর বিপরীত অন্তস্থ কোণ এই যে দুটো, এই দুটো হলো বিপরীত অন্তস্থ কোণ। বিপরীত অন্তস্থ কোণ, কালার পেন দিয়ে বলে দিই। এই যে এই দুইজনের নাম হলো বিপরীত অন্তস্থ কোণ। এই বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণ এ কোণ আর কি কোণ, বি কোণ। এর নাম কি হবে, বি এ সি কোণ। আর এই বি কোণের নাম কি হবে, এ বি সি কোণ। আর এই যে যে বিন্দুতে বহিস্থ কোণ উৎপন্ন হলো, এর নাম সন্নিহিত কোণ অথবা সন্নিহিত অন্তস্থ কোণ। এর নাম আমরা বলবো সন্নিহিত অন্তস্থ কোণ। সন্নিহিত অন্তস্থ কোণ। তাহলে দেখো চিত্রে এসিডি একটা কি বহিস্থ কোণ। এ কোণ, বি কোণ, সি কোণ তিনটি অন্তস্থ কোণ। এ কোণ, বি কোণ, এই সি কোণ ভিতরে তিনটে অন্তস্থ কোণ। এই এ কোণের সম্পূর্ণ নাম হবে বিএসি, এই বি কোণের সম্পূর্ণ নাম হবে এবিসি, সি কোণের সম্পূর্ণ নাম এসি বি কোণ। আচ্ছা, এই এ সি বি কোণকে যে যে বিন্দুতে বহিস্থ কোণ উৎপন্ন হবে তার মাঝখানে ভিতরে যে কোণ, এই কোণের নাম সন্নিহিত অন্তস্থ কোণ।
এখানে লিখে দিয়েছি এসিবি কোণ সন্নিহিত অন্তস্থ কোণ এসিবি কোণ। আচ্ছা, এসিডি এর এই কোণের বিপরীত অন্তস্থ কোণ হবে এ কোণ আর বি কোণ। এ কোণ মানে হলো বিএসি কোণ আর বি কোণ মানে হলো এবি সি কোণ। কোণ মাঝখানে রাখতে হয়। এই যে দেখো এসিডি এর বিপরীত অন্তস্থ কোণ এ বি সি কোণ আর বি এ সি কোণ। আচ্ছা, এই সূত্রটা তোমাদের জানতে হবে, বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণদের সমষ্টির সমান। এই বাইরের কোণ যত ডিগ্রি হবে এ কোণ আর বি কোণের যোগফল তত ডিগ্রি হবে। যেমন বহিস্থ কোণ যত ডিগ্রি এ কোণ আর বি কোণের যোগফল তত ডিগ্রি। আবার এটাও জানতে হবে, বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দুটির প্রত্যেকটি অপেক্ষা বৃহত্তর। এই বাইরের কোণটা, এই যে এর যে বিপরীত দুটো অন্তস্থ কোণ আছে, এই প্রত্যেকের থেকে পৃথকভাবে এই এসিডি কোণটা কি বড় হবে। অর্থাৎ এ কোণের থেকেও এই বহিস্থ কোণটা কি হবে, এই বি কোণের থেকেও এই বহিস্থ কোণটা বড় হবে। এই জন্য বলা হয়েছে এসিডি কোণ কার থেকে, এই অন্তস্থ থেকে বড়। একইভাবে এই এসিডি কোণটা পৃথকভাবে এই অন্তস্থ থেকেও বড় হবে। আর একটা বিষয় আমাদের জানতে হবে, পূরক কোণ। দুটি কোণের যোগফল এক সমকোণ হলে কোণ দুটিকে পরস্পর পূরক বলা হয়। তার মানে কোথাও পূরক লেখা মানে দুটো কোণের যোগফল এক সমকোণ বা 90 ডিগ্রি। আর সম্পূরক কোণ মানে দুটি কোণের যোগফল 180 ডিগ্রি অথবা দুই সমকোণ। সম্পূরক মানে দুটো কোণের যোগফল 180 ডিগ্রি। পরীক্ষায় যদি তোমার এমসিকিউ আছে যে 30 ডিগ্রি কোণের পূরক কোণ কত, তোমাকে 90 থেকে 30 কি করতে হবে, মাইনাস করতে হবে, তাহলে 60 ডিগ্রি। কারণ দুটো কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাকে পূরক কোণ বলা হয়। তাহলে 30 ডিগ্রি কোণের পূরক কোণ হবে 90 মাইনাস 30, 60 ডিগ্রি। আর দুটো কোণের যোগফল যদি 180 হয় তাহলে সেটা হবে সম্পূরক কোণ। তোমাকে যদি বলে 70 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত, তুমি সবসময় 180 থেকে যত কোণ বলবে সেটা বাদ দিবে। অর্থাৎ সূত্র হলো 90 মাইনাস এক্স। এক্স বলতে যত ডিগ্রি কোণের পূরক বলবে তত ডিগ্রি হলো এক্স। যদি বলে এত ডিগ্রি কোণের সম্পূরক, তাহলে 180 মাইনাস এক্স। 180 ডিগ্রি থেকে ওই যত ডিগ্রি কোণ বলবে এটা বাদ দিবে, তাহলে সম্পূরক কোণ বের হয়ে আসবে। এবার দেখো, দুটি ত্রিভুজ সর্বসম হবার শর্ত। দুটি ত্রিভুজ সর্বসম হবার শর্ত চারটি। এই চারটি শর্ত খুবই ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখতে হবে। জ্যামিতি প্রমাণের ক্ষেত্রে খুবই কাজে লাগবে এই চারটা শর্ত। দুটি ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত কয়টি? চারটি। প্রথম শর্ত, দুটি বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ কি হতে হবে? সমান হবে। অর্থাৎ আমি দুইটা আলাদা ত্রিভুজ নেব, সেই দুইটা ত্রিভুজের দুইটা বাহু কি হতে হবে? সমান হতে হবে আলাদাভাবে, এবং এদের অন্তর্ভুক্ত কোণ কি হতে হবে? সমান হতে হবে। দেখো, আমরা এখানে দুইটা ত্রিভুজ নিয়েছি, ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ কি ডিএফ। এই দুইটা ত্রিভুজে ধরো দুইটা করে বাহু সমান হতে হবে। তাহলে দুইটা ত্রিভুজ আমরা আগে সর্বপ্রথম নেব। এই এবি বাহু সমান কি ধরলাম? ডি বাহু ধরলাম। তাহলে কয় বাহু সমান হলো? এক বাহু সমান হলো। এই দুইটা ত্রিভুজের কয়টা বাহু সমান হলো? একটা বাহু। আবার আরেকটা বাহু নিলাম কি বিসি, আর কি নিলাম ইএফ। ধরলাম এই বাহু সমান সমান এই বাহু, এবং এই বাহু সমান এই বাহু। তাহলে কয়টা দুইটা ত্রিভুজের কয়টা বাহু সমান হলো? দুইটা বাহু। এবং এদের অন্তর্ভুক্ত কোণ কি হতে হবে? সমান। এই দুইটা বাহু মিলে এখানে একটা কোণ তৈরি করছে বি কোণ। এই কোণটাকে বলা হয় এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ। একইভাবে এই বাহু আর এই বাহু মিলে এখানে একটা কোণ তৈরি করছে, এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ কি? ই কোণ। তাহলে কোনোভাবে যদি আমরা প্রমাণ করতে পারি যে এ বি সমান ডি, বিসি সমান ইএফ, এবং এই দুই বাহুর এই অন্তর্ভুক্ত বি কোণ সমান এই দুই বাহুর এই অন্তর্ভুক্ত ই কোণ, অর্থাৎ এ বি সমান ডি, বিসি সমান ইএফ, বি কোণ সমান ই কোণ, আমরা যদি কোনোভাবে প্রমাণ করতে পারি, তাহলে আমরা এই দুটো ত্রিভুজ কি লিখতে পারি? সর্বসম লিখতে পারি। আর যখন এই দুটো ত্রিভুজ কি হয়ে যাবে? সর্বসম হয়ে যাবে, তখন অটোমেটিক্যালি এসি বাহু আর ডিএফ বাহু কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। প্রমাণে আমাদের কাজে লাগবে। তখন আমরা এটা লিখতে পারবো যে এসি আর ডিএফ বাহু কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখো, এই দুইটা ত্রিভুজের যদি কি সমান হয়? তিনটা বাহুই কি হয়ে যায়? সমান হয়ে যায়। তাহলে তাও ত্রিভুজ দুটোকে কি বলা হবে? সর্বসম। এটা 2 নম্বর শর্ত। তাহলে
এবিসি ত্রিভুজের এ বি বাহু সমান আমরা কি ধরলাম, ডি বাহু, এই বাহু। আর এই বিসি বাহু সমান আমরা কি ধরলাম, এফ বাহু, এ বাহু সমান এ বাহু ধরলাম। এই 3 নম্বর বাহু এসি সমান কি ধরলাম, ডিএফ বাহু। যদি এরকম 3টা বাহু কি হয়ে যায়, সমান হয়ে যায়, তাহলে দুটো ত্রিভুজকে আমরা কি লিখতে পারি, সর্বসম লিখতে পারি। আবার 3টা কোণ সমান হলে কিন্তু সর্বসম হবে না। সর্বসমর শর্ত এই 4টা, এই 4টার বাইরে সম্ভব না। তার মানে 2টা বাহু একটা কোণ হতে হবে। আবার কোণটা কিন্তু মন করা হওয়া যাবে না, যে এই 2 বাহু মিলে যে কোণ সেই কোণ নিতে হবে। এই কোণ আর এই কোণ সমান হলে সর্বসম হবে না, 2 বাহুর অন্তর্ভুক্ত কোণ। আচ্ছা, ওই রকম এই 3টা বাহু সমান হলে কি হবে, সর্বসম হবে। এই বাহু আর এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু সমান হতে হবে। 3 নম্বর সূত্র, 2টা কোণ সমান হতে হবে, যে কোনো কয়টা কোণ, 2টা কোণ। এবং এবং কোণ সংলগ্ন বাহু সমান হলে, এই যে 2টা ত্রিভুজ নিলাম এবিসি আর ডিএফ, এই 2টা ত্রিভুজের ফার্স্টে আগে 2টা কোণ সমান হওয়া লাগবে। ধরো এই বি কোণ সমান কি হতে হবে, ই কোণ। ধরো এটা আমি এক্স ডিগ্রি ধরলাম, এটা এক্স ডিগ্রি হলো। একইভাবে এটাকে আমি ওয়াই ধরলাম, এটা যদি ওয়াই কোণ হয় বা ওয়াই ডিগ্রি হয়, এটাকে ওয়াই ডিগ্রি হতে হবে, অর্থাৎ এটা যত ডিগ্রি এটা তত ডিগ্রি হতে হবে। এবং এই 2 কোণ সংলগ্ন বাহু কোণটা বিসি, এই দুই কোণ সংলগ্ন বাহু কি, ইএফ। তাহলে এই বিসি সমান কি হতে হবে, EF। আবার বলি, এই বি কোণ সমান ই কোণ, সি কোণ সমান এফ কোণ হতে হবে। এবং এই 2টা কোণ সংলগ্ন বাহু হলো বিসি। একইভাবে এই 2 কোণ সংলগ্ন বাহু কি, ইএফ। তাহলে বিসি সমান ইএফ হতে হবে। তাহলে দুটো ত্রিভুজ কি হয়ে যাবে, সর্বসম হবে। এরপর 4 নম্বর যে শর্তটা, অতিভুজ ও যে কোনো একটা বাহু সমান হবে। এই 2টা ত্রিভুজের অতিভুজ আমরা জানি, এসি আর কি, ডিএফ। তাহলে এসি আর ডিএফ ফার্স্টে সমান করতে হবে। আরো যে 2টা বাহু আছে, ধরো আমি এই লম্ব নিলাম এবি, এখানকার লম্বও সমান হতে হবে। তাহলে দুটো ত্রিভুজ আমি তাহলে কি লিখতে পারবো, সর্বসম লিখতে পারবো। এই 2টা এখানে এই 2টা তথ্য জানা থাকলেই সর্বসম সর্বসম লেখা যাবে। ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিএফ, এগুলো আমাদের মনে রাখতে হবে। ত্রিভুজের বৃহত্তম বাহুর বিপরীত কোণ বৃহত্তম। এবিসি ত্রিভুজের আমরা এবি বাহুকে কি ধরলাম, বৃহত্তম ধরলাম। আর এসি বাহুকে কি ধরলাম, ক্ষুদ্রতম ধরলাম। যে ত্রিভুজ এবিসি এ এবি বাহু বড় আর এসি বাহুটা কি, সবচেয়ে বড় বাহু ধরলাম এবি, আর সবচেয়ে ছোট বাহু কি ধরলাম, এসি ধরে নিলাম। তাহলে আমাকে প্রথমে জানতে হবে এবি বাহুর বিপরীত কোণ কোনটা, এই কোণ। এই যে তোমাদের হেল্প লিখে দিচ্ছি, এবি বাহুর বিপরীত কোণ, এই এবি বাহুর বিপরীত কোণ এসি কোণ। এসি কোণ হলো সংক্ষিপ্ত নাম, আমরা যদি ফুল নাম ব্যবহার করি, কোণ মাঝখানে থাকবে এসি বি কোণ, অর্থাৎ এবি বাহুর বিপরীত কোণ হবে এসি বি কোণ। একইভাবে এই ছোট বাহু এসি বাহুর বিপরীত কোণ হবে কি, এবি সি কোণ। বলা আছে বৃহত্তম বাহুর বিপরীত কোণ বৃহত্তম। ত্রিভুজ এবিসি এ এটা বৃহত্তম বাহু, এটা ক্ষুদ্রতম বাহু। তাহলে এবি বাহুর বিপরীত কোণ কোনটা, এসি বি কোণ লিখলাম। আবার এসি বাহুর বিপরীত কোণ কোনটা, এবিসি কোণ এখানে লিখলাম। এগুলো এমসিকিউ এর জন্য লাগবে। আচ্ছা, এবার যদি আমি ত্রিভুজটা একটু চেঞ্জ করে নিলাম, এই বাহুকে ছোট করলাম, এই বাহুকে কি করলাম, বড় করলাম। তাহলে এসি যদি বড়, এবি ছোট, এই বড় বাহুর বিপরীত কোণ কোনটা, এটা বি কোণ। আবার এই ছোট বাহুর বিপরীত কোণ কি কোণ, সি কোণ, এসি বি কোণ, এটাই পাশে। আবার এটাই দেখো উল্টো করে প্রশ্ন, বৃহত্তম কোণের বিপরীত বাহু বৃহত্তম। এই ত্রিভুজে এটা বৃহত্তম কোণ, আমাদের চোখে একটা আন্দাজ আছে, এটা বৃহত্তম কোণ, এটা হলো ক্ষুদ্রতম কোণ। তাহলে লিখছি এবিসি কোণ বড়, এসিবি কোণটা ছোট। এই বড় কোণের বিপরীত বাহু তাহলে বড় হয়ে যাবে, এই কোণের বিপরীত বাহু এসি। আবার এই যে ছোট কোণের বিপরীত বাহু ছোটই থাকবে, এসি কোণের বিপরীত বাহু কি, এবি। এবি ছোট, এসি বড়। আর একটা বিষয় লক্ষ্য করো, ত্রিভুজের যে কোনো 2 বাহুর যোগফল বা সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তৃতীয় বাহুটা আমাকে বড় ধরতে হবে আগে সর্বপ্রথম। যে ত্রিভুজ এবিসি এর সবচেয়ে বড় বাহু আমি কি ধরলাম, বিসি। এই বিসি কে সবচেয়ে বড় বাহুকে আমরা কি বাহু ধরবো,
এই বড় বাহুকে আমরা তৃতীয় বাহু ধরবো। এই বড় বাহুকে আমরা কি ধরবো? তৃতীয় বাহু ধরবো। ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল, যে কোনো দুই বাহু ধরবো এ বি যোগ এসি, এই দুই বাহুর যোগফল 3 নম্বর বাহু থেকে বৃহত্তর, অর্থাৎ তৃতীয় বাহু অপেক্ষা এই দুইজনের যোগফল কি হবে? বেশি হবে। তৃতীয় বাহু বিসি, বিসির চাইতে এই দুইজনের যোগফল কি? সমান। এই দুইজনের যোগফলটা বড় হবে কার থেকে? এই তৃতীয় বাহু থেকে। 4 নম্বর, ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের অন্তর তৃতীয় বাহু দৈর্ঘ্য অপেক্ষা ক্ষুদ্রতর। এবিসি ত্রিভুজের এই বৃহত্তম বাহুকে আমরা তৃতীয় বাহু ধরবো। তাহলে ত্রিভুজ এবিসি এ বিসি বাহুকে আমরা বৃহত্তম বাহু বা বৃহত্তর বাহু ধরলাম। তাহলে যে কোনো দুই বাহু হবে এবি আর এসি, এই এবি আর এসি বাহুর অন্তরটা তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা ক্ষুদ্রতর, অর্থাৎ বিসির মান এই দুটোর বিয়োগ ফলের চাইতে কে বড় হবে? বিসি বড় হবে। অর্থাৎ এই যে কোনো দুই বাহুর অন্তরটা তৃতীয় বাহুর চাইতে ছোট, কারণ মুখটা আছে এই দিকে, যেদিকে মুখ থাকবে সেদিকে বড় হবে। 5 নম্বর সূত্র দেখো, ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং তৃতীয় বাহুর দৈর্ঘ্যের অর্ধেক। এই সূত্র আমাকে জানতে হবে। মনে করি এবিসি ত্রিভুজে যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু, যে কোনো দুই বাহু ধরলাম এবি আর এসি, এবি বাহুর মধ্যবিন্দু ডি, এসি বাহুর মধ্যবিন্দু ই, এই দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশটা হবে কি? এই ডি। এই সংযোজক রেখাংশটা তৃতীয় বাহুর সমান্তরাল। দুইটা বাহু নিচ্ছি এবি আর এসি, তৃতীয় বাহু কি? বিসি। তাহলে এই উপপাদ্য বা এই সূত্র অনুযায়ী ডি সমান্তরাল কি প্রমাণ করা যায়? বিসি। লিখছি ডি সমান্তরাল বিসি। এবং তৃতীয় বাহুর দৈর্ঘ্যের অর্ধেক, এই যে ডি রেখাংশটা, এই কোন রেখাংশটা? এই ডি রেখাংশটা তৃতীয় বাহুর দৈর্ঘ্যের অর্ধেক। তৃতীয় বাহু হলো বিসি, বিসির দৈর্ঘ্যের অর্ধেক, অর্ধেক মানে হাফ, মানে দুই দিয়ে ভাগ। তাহলে এই ডি সমান্তরাল বিসি হবে, আবার ডি বিসির কি হবে? অর্ধেক হবে। এটাও কিন্তু আমাকে জানতে হবে। একটা এমসিকিউ এবং সৃজনশীলের পথে অনেক কাজ দেবে, এটা মনে রাখতে হবে আমাদের। এই সূত্রগুলো, এগুলো প্রত্যেকটা সূত্র এবং এগুলোর প্রতিপাদন করা যায়। এরপরে ভিডিওগুলোতে আমি পর্যায়ক্রমে এগুলো প্রতিপাদন করে দেবো। পিথাগোরাসের উপপাদ্য, অতিভুজ স্কয়ার সমান কি? লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। আমি তো জানি এটা অতিভুজ, এটা জানি আমরা ভূমি, এটা জানি আমরা কি? লম্ব। অর্থাৎ এই অতিভুজ স্কয়ারটা কি হবে? লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার হবে। 7 নম্বর, ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহুর উপর অঙ্কিত মধ্যমার দ্বিগুণ অপেক্ষা বৃহত্তর। মনে করি এবিসি একটা ত্রিভুজ। এই ত্রিভুজের যে কোনো দুটো বাহু আমি কি ধরবো? এবি আর এসি ধরবো। তাহলে লিখছি দেখো, ত্রিভুজ এবিসি এর প্রথমে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহুর উপর অঙ্কিত মধ্যমার দ্বিগুণ অপেক্ষা বৃহত্তর। মনে করো এবিসি একটা ত্রিভুজ, সেই ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু কি? ডি। হলে প্রমাণ করো যে এবি যোগ এসি গ্রেটার দেন 2AD। এই প্রশ্ন আর এই প্রশ্ন একই। কেন? আমি যুক্তি দিচ্ছি। ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি, আমি যে কোনো দুই বাহুর সমষ্টি মানে কি? এবি যোগ এসি। তৃতীয় বাহু, এই ত্রিভুজের তৃতীয় বাহু কি? বিসি। তৃতীয় বাহুর উপর অঙ্কিত মধ্যমা কোনটা? এডি। এই বিসির উপর অঙ্কিত মধ্যমা এডি, কারণ বিসি ছিল তৃতীয় বাহু। তাহলে এবি, তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি, অর্থাৎ এবি যোগ এসি, এই দুই পাশে নিলাম। বড় কি? 3 নম্বর বাহুর উপর অঙ্কিত মধ্যমা দ্বিগুণের চাইতে, 2AD এর চাইতে, মধ্যমা হলো এডি, এডির দ্বিগুণ কি? 2। এই 2AD এর চাইতে এবি যোগ এসি কি হবে? বড় হবে। অথবা এটাও যা এটাও তাই। কিভাবে? ত্রিভুজ এবিসি এ বিসি বাহুর মধ্যবিন্দু কি? ডি। বিসি বাহুর মধ্যবিন্দু যদি ডি হয়, তাহলে এটা অটোমেটিক্যালি কি হবে? এটা একটা মধ্যমা হবে। তাহলে এই মধ্যমার দ্বিগুণটা হবে কি? 2AD। 2AD চাইতে কি বড়? এবি যোগ এসি বড়। এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। ত্রিভুজের মধ্যমা ত্রয়ের সমষ্টি তার পরিসীমা অপেক্ষা ক্ষুদ্রতর। মধ্যমাত্রয় মানে তিনটে মধ্যমাকে যে জন্য ত্রয় ব্যবহার করা হয়েছে, দ্বয় মানে দুটো বোঝাবে। তাহলে এবিসি ত্রিভুজের
আমি বিসির মধ্যবিন্দু নিলাম ডি, এসির মধ্যবিন্দু নিলাম ই, এ বির মধ্যবিন্দু নিলাম এফ। এগুলো যোগ করে দিলাম। বি একটা মধ্যমা, ডি এডি একটা মধ্যমা হবে, বি একটা মধ্যমা, আর কি হবে সি এফ একটা মধ্যমা। এই তিনটে মধ্যমার কি সমষ্টি পরিসীমা অপেক্ষা ক্ষুদ্রতর। পরিসীমা মানে তিন বাহুর যোগফল, এ বি যোগ বিসি যোগ এসি। এই যোগফলের চাইতে, এই পরিসীমার যোগফলের চাইতে মধ্যমা ত্রয়ের যোগফলটা কি ক্ষুদ্রতর, তার মানে পরিসীমাটা কি হবে বড়। এটাকে এইভাবে লেখা যায়, পরিসীমা তিনটার যোগফল এই মধ্যমা তিনটার যোগফলের চাইতে কি বড়। আচ্ছা, এই পর্যন্ত, থ্যাংক ইউ।